হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসো আমরা সরাসরি পড়াশোনা চলে যাই। তোমরা জানো যে তোমাদের একাদশ শ্রেণীতে আমি প্রথম অধ্যায় শুরু করেছিলাম। প্রথম অধ্যায়ে প্রায় আমরা সবগুলো টপিক শেষ করে ফেলেছি। আজকে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওর মাধ্যমে বা এই লেকচারের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় শেষ করে দিব। দেখো, প্রথম অধ্যায় আজকে যে লেকচারগুলো আমি আলোচনা করব, যে টপিকসগুলো আলোচনা করব, এই টপিকসগুলো তোমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নয়, তবে তোমাদের নৈবেত্তিকের জন্য এই বিষয়গুলো জানা প্রয়োজন। এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। দেখ, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকালে দেখতে পারবে যে আমি তিনটি টপিকস সাধারণত আজকে সাজিয়েছি। তিনটি টপিক্সের মধ্যে প্রথমটি হচ্ছে উৎপাদনশীলতার আওতা, উৎপাদনশীলতার গুরুত্ব এবং উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো। হ্যাঁ, তো আমি সংক্ষেপে তোমাদের একটু বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করো। যে অবস্থা আমি লিখেছি এগুলো তোমরা একটু নোট করে নিয়ে বাসায় তোমরা স্টাডি করবা, দেখবা যে বিষয়টা আরও ক্লিয়ার ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে উৎপাদনশীলতার আওতা মানে আওতা বলতে কোনো কিছুর আওতা বলতে বা ক্ষেত্র বলতে, যাকে ইংলিশে বলে স্কোপ অর এরিয়া, এরিয়াস অফ বা স্কোপ অফ প্রোডাক্টিভিটি। হ্যাঁ, উৎপাদনশীলতার আওতাগুলো কোনগুলো, অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্র বা বিস্তার কোন পর্যন্ত কোন কোন ক্ষেত্রে এগুলোতে বিরাজ করে, এই বিষয়টি হচ্ছে উৎপাদনশীলতার আওতা। তো তোমরা জানো যে উৎপাদনশীলতা আওতা তোমার শুধুমাত্র যে শিল্পক্ষেত্রে বিদ্যমান এরকম কিছু না, যে তোমার একটা ফ্যাক্টরি আছে তোমার এই ক্ষেত্রে, সেক্ষেত্রে না। কৃষিক্ষেত্রে তোমার উৎপাদনশীলতার প্রয়োজন রয়েছে। উৎপাদনশীলতা তুমি যত বেশি কৃষিক্ষেত্রে প্রয়োগ করতে পারবা, কৃষিক্ষেত্রে তুমি উৎপাদনের পরিমাণটা আরও পূর্বের তুলনায় কী করতে পারবা, বাড়াতে পারবা। শিল্পক্ষেত্রেও উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে, তাই তো? বা উৎপাদনশীলতার ক্ষেত্র রয়েছে শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর উৎপাদনশীলতা কীভাবে বাড়ানো যায়, সেক্ষেত্রেও তোমার উৎপাদনশীলতা রয়েছে। সেবা ক্ষেত্রে, সেবা বর্তমান তোমার কৃষিখাত শিল্প খাতের পাশাপাশি সেবা খাতেরও একটা ব্যাপক একটা প্রসারতা বা ব্যাপক একটা বৃদ্ধি আমরা আমাদের দেশে লক্ষ্য করি, যে সেবা খাতও তোমার উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। সেবা খাত কোনগুলো বুঝতে পারছো, যে সেবা খাত হচ্ছে তোমার বিনোদনমূলক সেবা রয়েছে, যোগাযোগ পরিবহন খাতের সেবা রয়েছে, তারপরে তোমার স্বাস্থ্য খাতের সেবা রয়েছে। এই যে সেবা খাতগুলো, এগুলো পূর্বের তুলনায় তারা আরও বেশি কী হচ্ছে, আরও বেশি প্রসারতা বা ব্যাপকতা লাভ করছে। এই কারণে এখানেও উৎপাদনশীলতার ভূমিকা রয়েছে। উপযোগ সৃষ্টিতে, কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টিতে স্থানগত উপযোগ, জানো যে উপযোগ কয়েক ধরনের আছে, স্থানগত উপযোগ আছে, রূপগত উপযোগ আছে, সময়গত উপযোগ আছে। তো এই উপযোগগুলো সৃষ্টিতেও তোমার কী করে, উৎপাদনশীলতা এখানে ভূমিকা রাখে। প্রাকৃতিক সম্পদ খাতে, আমাদের দেশের যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন আনাচে কানাচে, এই প্রাকৃতিক সম্পদগুলোকে সংগ্রহ করে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে উৎপাদনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যোগাযোগের ক্ষেত্রে উৎপাদনশীলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে যোগাযোগ ব্যবস্থা যদি আমরা ঠিক মতে সেটাকে সম্পাদন করতে চাই, সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই, তো সেখানেও উৎপাদনশীলতার একটা ভূমিকা থাকবে। এরপর আসো গবেষণা ও উন্নয়ন খাতে। তোমরা জানো যে যে কোনো একটি বিষয় নিয়ে আমাদের যারা যারা এমফিল বা পিএইচডি করে বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বা বিভিন্ন তোমার কলকারখানায়, সব ক্ষেত্রে তোমার একটা গবেষণার দরকার হয়। এই গবেষণা বা উন্নয়নের ক্ষেত্রে তোমার কি হয়, যে তোমার এখানে উৎপাদনশীলতারও প্রয়োজন রয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যে উৎপাদনশীলতার আওতাগুলো তোমাদের নৈবেত্তিকে আসতে পারে, যে নিম্নের কোন ক্ষেত্রে উৎপাদনশীলতার আওতা রয়েছে বা ক্ষেত্র রয়েছে, তখন তোমাকে নাম দিয়ে এই নামগুলো ইউজ করলো, তখন তোমার এখান থেকে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? দেখো যে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, তোমরা নামগুলো একটু মুখস্থ করে ফেলবে, যে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতার আওতা রয়েছে, শিল্পক্ষেত্রে, সেবা খাতে, তারপর উপযোগ সৃষ্টিতে, প্রাকৃতিক সম্পদ খাতে, যোগাযোগের ক্ষেত্রে, গবেষণা ও উন্নয়ন খাতে। তো এটা ছিল তোমাদের উৎপাদনশীল আওতা বা ক্ষেত্র, যাকে ইংলিশে আমরা কি বলছি, এরিয়া অর স্কোপ অফ প্রোডাক্টিভিটি। এরপরে আসো আমরা দ্বিতীয় নাম্বার টপিকসে চলে যাব, উৎপাদনশীলতার গুরুত্ব। আচ্ছা, উৎপাদনশীলতা একটি প্রতিষ্ঠানের জন্য বা একটি শিল্প কলকারখানার জন্য, একটা অর্গানাইজেশনের জন্য কেন গুরুত্ব রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো যে উৎপাদনশীলতার মাধ্যমে আমরা কি করতে পারি, পয়েন্টগুলো আগে খেয়াল করো। এক নম্বর আছে কি, চাহিদা পূরণ, লক্ষ্য অর্জন, ব্যবসায় সম্প্রসারণ, প্রতিযোগিতামূলক সুবিধা, ক্রেতা আকর্ষণ, ক্রেতা সন্তুষ্টি, আয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, সম্পদের ব্যবহার, কর্মসংস্থানের সুযোগ, কর্মীদের কল্যাণ, জীবনযাত্রার মান উন্নয়ন।
অর্থাৎ উৎপাদনশীলতা এই সকল বিষয়গুলোর উপর তার ব্যাপক আকারে গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে। যেমন চাহিদা পূরণ, উৎপাদনশীলতার পরিমাণ যদি তোমার বেড়ে যায় একটা প্রতিষ্ঠানে, তাহলে বাজারে যে বিদ্যমান চাহিদা আছে পণ্য বা সেবার, সেই চাহিদাগুলো কি করা পূরণ করা সম্ভব হয়। এরপর আসো কি লক্ষ্য অর্জন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে, তারা মুনাফা অর্জন করবে বা বিক্রয়টা পরিমাণ বাড়াবে। আর এই মুনাফার পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ বা তাদের এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য তাদের কী করতে হবে, তাদের উৎপাদনশীলতার পরিমাণটা পূর্বের তুলনায় বাড়ানোর চেষ্টা করতে হবে। তাহলে অটোমেটিক তাদের কী হবে, লক্ষ্য অর্জন পূরণ করতে পারবে। এরপর আসো ব্যবসার সম্প্রসারণ। যখন তুমি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতার পরিমাণ বাড়াতে পারবে, যখন প্রতিষ্ঠান তোমার আরও বেশি সমৃদ্ধিশালী হয়ে প্রতিষ্ঠান সামনের দিকে আগাইতে পারবে, তখন তাহলে দেখবা যে একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তোমার পূর্বে যদি একটা থাকে, তখন মানুষ যখন তার উৎপাদনশীলতার পরিমাণ বেড়ে যায়, যখন তার উৎপাদন দক্ষতা কাজে লাগে, তখন সে আরও নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করতে পারে বা তার যে বিদ্যমান ব্যবসা আছে এটার আরও কী করতে পারে, আরও উন্নতি ঘটাতে পারে। এরপর আসো যে প্রতিযোগিতামূলক সুবিধা। একটি প্রতিষ্ঠানের সাথে আর একটা প্রতিষ্ঠানের সর্বদা কি থাকে, প্রতিযোগিতামূলক একটা সবসময়ের জন্য একটা প্রতিযোগিতায় লিপ্ত থাকে, প্রতিযোগিতায় তাদের মধ্যে বিরাজ করে। আর এই প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করার জন্য তোমার কি করতে হবে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে তোমাদের উৎপাদনশীলতার পরিমাণটা বাড়াতে হবে। উৎপাদনশীলতার পরিমাণ বাড়িয়ে তুমি পণ্যের টাকে কী করতে পারো, তার প্রোডাকশন কস্ট কমিয়ে এনে তার প্রতিষ্ঠানে তুমি অন্য প্রতিযোগীর তুলনায় তুমি কি করতে পারবে, তোমার পণ্যেরগুলোর দাম কমিয়ে বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারবে। এরপর আসো ক্রেতা আকর্ষণ। ক্রেতা আকর্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তুমি যে প্রোডাক্ট বা সেবা নিয়ে তুমি কাজ করছো, এটার প্রতি যদি তোমার ক্রেতাকে আকর্ষণ বা আকৃষ্ট করতে না পারো, তাহলে তুমি কী করবে, বাজারে তুমি টিকে থাকতে পারবে না। এজন্য উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ কমানো বা ব্যয়ের পরিমাণ হ্রাস করার মাধ্যমে ক্রেতাকে তোমার গুণগত মান ঠিক রাখার মাধ্যমে ক্রেতাকে আকর্ষণ বৃদ্ধি করতে হবে উৎপাদনশীলতার মাধ্যমে। এরপর আসো ক্রেতা সন্তুষ্টি। তুমি প্রোডাক্ট বা সেবা নিয়ে কাজ করছো, যেটা নিয়ে কাজ করছো সেই প্রোডাক্ট গ্রহণ করে যদি ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে না পারো, তাহলে তোমার অবশ্যই সেটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। তোমার সে প্রতিষ্ঠান বা তোমার সে ব্যবসা প্রতিষ্ঠান কখনোই সামনের দিকে এগোতে পারবে না। কারণ তোমরা জানো যে একজন ক্রেতা সন্তুষ্ট হলেই তোমার সাকসেস, তাই তো? ক্রেতা সন্তুষ্ট দিকটাই তোমাকে সবসময় কী করতে হবে, গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আর এই ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই তোমাকে কী করতে হবে, উৎপাদনশীলতার পরিমাণ বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রেখে তোমার কী করতে হবে, ক্রেতা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং সেই সঙ্গে তোমাকে প্রোডাক্ট কোয়ালিটির দিকেও তোমাকে নজর রাখতে হবে। এরপর আসো আয় বৃদ্ধি। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতার পরিমাণ যখন বেড়ে যাবে, অটোমেটিক্যালি কী হবে, আয়ের পরিমাণও বেড়ে যাবে, তাই তো? তোমার যে পরিমাণ উপকরণ আছে, উপকরণগুলোকে তুমি পূর্বের মতো একই অবস্থায় রেখে তোমার উৎপাদন দক্ষতা বৃদ্ধি করে তোমার কী করতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে পারলে তোমার প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি তোমার মুনাফা অর্জন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে। রপ্তানি বৃদ্ধি। একজন ব্যবসায়ী তার ব্যবসা শুধু নিজের দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তারা কি করে, তার উৎপাদিত পণ্য যেন দেশের বিদ্যমান মানুষের চাহিদা পূরণের পাশাপাশি তারা যেন কী করতে পারে, তারা রপ্তানি করতে পারে এবং রপ্তানি করে রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে তারা যেন বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের যেমন কল্যাণ সাধন হয়, তখন সেভাবে তার প্রতিষ্ঠানেরও কী হবে, সমৃদ্ধশালী হবে বা প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই কারণে তোমাদের উৎপাদনশীলতার গুরুত্ব রয়েছে। এরপর আসো সম্পদের ব্যবহার। তোমরা জানো যে আমাদের দেশে বিভিন্ন সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে। এই প্রাকৃতিক সম্পদগুলো গ্যাস রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, তাই তেল রয়েছে। এই যে এই সম্পদগুলো আমরা ব্যবহারের মাধ্যমে, যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা কী করতে পারি, উৎপাদনশীলতার পরিমাণটা বাড়াতে পারি পূর্বের তুলনায়। তো এরপর আসো কর্মসংস্থানের সুযোগ। তোমরা জানো যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে বা উৎপাদনকারী সেবামূলক প্রতিষ্ঠানে সেখানে তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সেখানে প্রচুর তোমার জনবলের প্রয়োজন হয়, ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, যেগুলোকে কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠান কী করতে পারে, তারা উৎপাদনশীলতার পরিমাণ বাড়াতে পারে। তাহলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে, সেখানে তোমাকে জনবল নিয়োগ দিতে হবে। আর এই জনবল নিয়োগের মাধ্যমে দেশে কী হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যার ফলে বেকার সমস্যার সমাধান হয়। এরপর আসো কর্মীদের কল্যাণ। উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে আমরা কর্মীদের কল্যাণ সাধন করতে পারি, তাই তো? কর্মীদের কল্যাণ সাধনের মাধ্যমে যদি তুমি তোমার কাজটা করতে পারো, তাহলে শুধুমাত্র তোমার যদি ইচ্ছা থাকে যে না, আমি এই কর্মীদেরকে ব্যবহার করে আমি আমার প্রফিটটাই অর্জন করতে চাই, প্রতিষ্ঠানের প্রফিট অর্জন করতে, কিন্তু প্রতিষ্ঠানের প্রফিট অর্জন করতে গেলে তুমি যাদেরকে নিয়ে তুমি প্রতিষ্ঠানের সুনাম বা প্রফিটটা তুমি অর্জন করতে চাও, সেই কর্মীদেরও তোমাকে কী করতে হবে, কল্যাণ সাধন করতে হবে। এই কথা এখানে বলা হচ্ছে। এরপর আসো জীবনযাত্রা মান উন্নয়ন। যখন তুমি প্রতিষ্ঠানের
উৎপাদনশীলতার পরিমাণ বাড়াতে পারবে। যখন তোমার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা তাদের একটা ইনকাম তোমার প্রতিষ্ঠান থেকে অর্জন করতে পারবে বা আয় করতে পারবে, তখন আলটিমেটলি তারা তাদের জীবনযাত্রা, তাদের লাইফ স্টাইলের ক্ষেত্রে তারা কী করতে পারবে, সেই উপার্জিত অর্থের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে। এই কারণে বলা হচ্ছে যে উৎপাদনশীলতার এই সকল গুরুত্বগুলো রয়েছে। আশা করি তোমরা উৎপাদনশীলতার যে গুরুত্ব, এই পয়েন্টগুলো তোমরা ক্লিয়ার। এরপর আসো যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। তোমরা জানো যে উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান কতগুলো বিষয়ের উপর জড়িত। হ্যাঁ, যে উৎপাদনশীলতা তোমার আপনা আপনি হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কয়েকটি উপাদান রয়েছে, যে উপাদানগুলো তোমার উৎপাদনশীলতার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে, যেগুলোকে আমরা বলতেছি কি, যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করেছি। একটা খেয়াল করো, ক নম্বরে বলেছি আমি কর্ম সংক্রান্ত বিষয়, 2 নম্বর বলেছি সম্পদ সংক্রান্ত বিষয়, 3 নম্বর বলেছি পরিবেশগত বিষয়। অর্থাৎ তুমি তোমার প্রতিষ্ঠানে তুমি যদি তোমার উৎপাদনশীলতার পরিমাণ বাড়াতে চাও, তাহলে তোমার ওই উৎপাদনশীলতার উপর কয়েকটি উপাদান রয়েছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। তেমনই যে উপাদানগুলো তোমার এই প্রভাব বিস্তার করে থাকে, সেই উপাদানগুলোই নিয়ে আমরা আজকে আলোচনা করছি লাস্ট টপিকসে। দেখো এখানে বলছে যে কর্ম সংক্রান্ত বিষয়ের মধ্যে রয়েছে কর্মীদের দক্ষতা, তারপরে রয়েছে ব্যবস্থাপকীয় উপাদান, এরপর রয়েছে উৎপাদন প্রক্রিয়া। সম্পদ সংক্রান্ত বিষয়ের মধ্যে রয়েছে প্রযুক্তিগত উপাদান, অর্থ, ব্যবহৃত কাঁচামাল। পরিবেশগত বিষয়ক উপাদানের মধ্যে রয়েছে প্রাকৃতিক উপাদান, কারখানার বিন্যাস ব্যবস্থা ও কাজের পরিবেশ। লেখা একটু বুঝতে তোমাদের সমস্যা হতে পারে, তোমরা আমার মুখের কথা বা কথার সাথে মিলিয়েও তোমরা যদি নোট করো তাহলে বিষয়গুলো বুঝতে পারো। তোমাদের বইতেও আছে, তোমরা বইতে এগুলো একটু দেখলে আরও বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো কর্মসংক্রান্ত বিষয়ের মধ্যে যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে থাকে তার মধ্যে আছে কর্মীদের দক্ষতা। একজন কর্মীকে যদি তুমি দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার উৎপাদনশীলতার পরিমাণ পূর্বের তুলনায় অবশ্যই বেড়ে যাবে। এই কথাই বলছে যে কর্মীদের দক্ষতা যদি তুমি ঘটাতে পারো, তাহলে তোমার উৎপাদনশীলতা বাড়বে। এরপর আসো ব্যবস্থাপকীয় উপাদান। অর্থাৎ কর্মীর মধ্যে যদি ব্যবস্থাপকের একটা সমন্বয় থাকে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট লেভেল থাকে, ম্যানেজমেন্টের সাথে ব্যবস্থাপকের সাথে যদি তোমার যারা নিচু স্তরে যারা কর্মচারী বা শ্রমিকবৃন্দ আছে, তাদের সাথে যদি একটা সমন্বয় সাধনের মাধ্যমে যদি তুমি তোমার উৎপাদন প্রক্রিয়াটা কাজ করতে পারো, তাহলে তোমার অবশ্যই সেক্ষেত্রে তোমার উৎপাদনশীলতার পরিমাণটা বেড়ে যাবে। এরপর আসো উৎপাদন প্রক্রিয়া। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন কলা কৌশল যদি তোমার উৎপাদন প্রক্রিয়াতে তুমি সংযোজন ঘটাতে পারো, তাহলে তোমার সেক্ষেত্রে উৎপাদনশীলতার পরিমাণটা বেড়ে যাবে। এরপর আসো সম্পদ সংক্রান্ত বিষয়। এর মধ্যে আছে প্রযুক্তিগত উপাদান। তোমরা জানো বর্তমান যুগ হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যুগ, অর্থাৎ প্রযুক্তিগত অগ্রসরতার যুগ। এই ক্ষেত্রে তোমাকে যদি তোমার প্রতিষ্ঠানে তুমি তোমার টেকনোলজির দিক দিয়ে তুমি যদি আরও বেশি নতুন নতুন কলা কৌশল বা প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার কী হবে, উৎপাদনশীলতার পরিমাণটা বেড়ে যাবে। এরপর আসো অর্থ। তুমি জানো যে অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমরা যত কথাই বলি, তোমার প্রতিষ্ঠানে যদি প্রয়োজনীয় অর্থের যোগান তুমি না দিতে পারো, প্রয়োজনীয় অর্থ যদি তুমি সংরক্ষণ না করতে পারো, প্রয়োজনীয় অর্থ যদি তুমি সেখানে তুমি ব্যবহার না করতে পারো, তাহলে তোমার যে ইকুইপমেন্ট বা তোমার যে ম্যান পাওয়ার আছে, সেগুলো তোমার ইউজলেস হয়ে যাবে, অর্থাৎ কোনো ব্যবহারের কাজে আসবে না। সেজন্য তোমার কী করতে হবে, যখন যে অবস্থায় যে অর্থের যোগান বা প্রয়োজন, সেভাবে তোমাকে অর্থের সাপোর্ট দিতে হবে, তাহলে তুমি উৎপাদনশীলতার পরিমাণটা বাড়াতে পারবে। এরপরে আসো ব্যবহৃত কাঁচামাল। আমরা উৎপাদন প্রক্রিয়ায় যে সকল র মেটেরিয়ালস বা কাঁচামালগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো যদি উন্নত মানের হয়, এগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের উৎপাদনশীলতার যে পরিমাণটা বাড়বে এবং সেই সাথে আমাদের যে চূড়ান্ত পণ্য, সেটার কোয়ালিটিটাও একটু অন্যান্য তুলনায় কী হবে, আলাদা বা ভালো হবে। হ্যাঁ, এরপরে আসো যে পরিবেশগত বিষয়। পরিবেশগত বিভিন্ন উপাদান রয়েছে, যে উপাদানগুলো তোমার কি করে থাকে, উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে থাকে। 1 নম্বর বলেছে প্রাকৃতিক উপাদান। তোমরা জানো প্রাকৃতিক আবহাওয়া, জলবায়ু, যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, এই যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে, এগুলো ব্যবসার উপর আমাদের কি করে, প্রভাব বিস্তার করে থাকে। এই প্রাকৃতিক উপাদানগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ব্যবসায় পরিবেশগুলো কি হয়, উৎপাদনশীলতার পরিমাণ আমাদের কি হয়, প্রভাব বিস্তার করে থাকে। এরপর আসো কারখানার বিন্যাস ব্যবস্থা।
তুমি দেখছো যে অনেক সময় তোমরা যদি কারখানাতে যেয়ে থাকো, তোমাদের যদি অভিজ্ঞতা থাকে, সেখানে দেখবা যে অনেক কারখানাতে গেলে দেখবা যে তোমার যন্ত্রপাতি বা শ্রমিক কর্মীদের বসার কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই, কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, কেমন তেমন কোনো সুন্দর কোনো সুশৃঙ্খল আমরা দেখি না। সেক্ষেত্রে একজন কর্মীর কাজের প্রতি যেমন বিরূপ মনোভাব সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান সম্পর্কে একজন কাস্টমার বা একজন বিনিয়োগকারীরও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। তাই এই জন্য বলা হয় যে কারখানার বিন্যাস ব্যবস্থা, অর্থাৎ কারখানার যে অবস্থান, কর্মীরা কোথায় বসবে, কীভাবে বসবে, প্রতিটা যন্ত্রপাতি সুন্দর করে লাইনে সংযুক্ত করা এবং কারখানার ভিতরের পরিবেশগুলো যেন সুন্দর করা, অর্থাৎ এই যে বিন্যাস ব্যবস্থা, এই বিন্যাস ব্যবস্থার উপরও তোমার কী করে থাকে, উৎপাদনশীলতার পরিমাণটা নির্ভর করে। তোমার কারখানার লেআউট বা বিন্যাস ব্যবস্থা যত বেশি সুন্দর হবে, তোমার ওই কারখানার উৎপাদনশীলতার পরিমাণটা আরও বেশি কী হবে, বেড়ে যাবে। এরপর আসো কাজের পরিবেশ। তুমি যে প্রতিষ্ঠানে বা যে অর্গানাইজেশনে তোমার কাজ করো, সেই সেই প্রতিষ্ঠানের যদি কাজের পরিবেশ ওয়ার্ক ফ্রেন্ডলি হয়, হ্যাঁ, পরিবেশ বান্ধব হয়, তোমার জন্য যদি সেই পরিবেশটা যদি তোমার জন্য তোমার অনুকূলে থাকে, তাহলে তুমি সেই কাজের প্রতি বেশি কী করতে পারবে, মনোযোগ দিতে পারবে। এবং একজন কর্মী বা একজন শ্রমিক যখন কাজের প্রতি তারা বেশি কি বলে তোমার ইতিবাচক মনোভাব থাকবে, তখন তাদের কী হবে, তারা খুব দক্ষতার সাথে মনোনিবেশ করে সেখানে তোমার উৎপাদনশীলতার পরিমাণটা বাড়াবে। কিন্তু তোমার কাজের পরিবেশটা যদি ফ্রেন্ডলি না হয়, সবসময় যদি তোমার কোলাহলপূর্ণ বা পরিবেশটা সবসময় যদি স্যাঁতসেঁতে, তোমার আশেপাশে পরিবেশ যদি কোলাহলপূর্ণ হয়, তাহলে সেটা অবশ্যই কাজের পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে না। তো এই বিষয়গুলো মূলত আমরা দেখলাম যে একজন উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে 3টি টপিকস আলোচনা করলাম, 3টি টপিকসই তোমাদের জন্য সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নয়। তোমাদের এখানে নৈবেদিক কোশ্চেনের জন্য এই প্রশ্নগুলো তোমার ধারণা রাখা উচিত। তো আজকের এই লেকচারগুলোর মধ্যে দিয়ে আমরা মূলত কি করলাম, আমরা এই প্রথম অধ্যায় শেষ করে ফেললাম। তোমরা জানো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমরা যে বিষয়গুলো তোমাদের জানা দরকার ছিল এই টপিকসের ম্যাথমেটিক্যাল প্রবলেম সহ, আমি সবই তোমাদেরকে একটা ধারণা দিয়েছি। তো তোমরা এখান থেকে যে বিষয়গুলো বেশি বেশি করে স্টাডি করবে, সেগুলো আমি তোমাদের একটু রিভিউ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 1 নাম্বার তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন জন্য তোমরা এখান থেকে পড়বে উৎপাদন কাকে বলে, উপযোগ কি, উপযোগের যে প্রকারভেদগুলো আছে, স্থানগত, সত্যগত, সময়গত, তথ্য, তারপরে সেবাগত উপযোগ, এই বিষয়গুলো ডেফিনেশন সহ একটু পড়বে। তারপরে যন্ত্রের উৎপাদনশীলতা কি, শ্রমের উৎপাদনশীলতা কি, সার্বিক বা মোট উৎপাদনশীলতা কি, এই বিষয়গুলো তোমরা ধারণা রাখবে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন আসে, তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসবে বা আসছে। আর্থিক উৎপাদনশীলতা কি, হ্যাঁ, এই বিষয়গুলো, সংযোজিত মূল্য কি, রূপান্তর মূল্য কি, এই বিষয়গুলো তোমরা একটু ধারণা রাখবে 1 মার্কের কোশ্চেনের জন্য। উৎপাদনশীলতা কাকে বলে, এই বিষয়টাও তোমরা একদম কনসেপ্ট ক্লিয়ার রাখবে। এরপরে তোমাদের অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আছে, সেগুলো তোমরা দেখো। 2 নম্বরের কোশ্চেন একটা হচ্ছে যে উৎপাদনের একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো, উৎপাদন ও উৎপাদনশীলতা একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। তারপরে আসে তোমার যে রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়, এই কোশ্চেনগুলো তোমরা দেখবা। তারপর উৎপাদনের মাধ্যমে কীভাবে উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এরপরে তোমরা পড়বা স্থানগত উপযোগ সৃষ্টি হয় কীভাবে, সময়গত উপযোগ সৃষ্টি হয় কীভাবে। এই কোশ্চেনগুলো খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার বোর্ড পরীক্ষায় তোমাদের আসছে। তো সুতরাং এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্তে আনবে। এরপর আরও একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো। তারপর সার্বিক উৎপাদনশীলতা বলতে কী বুঝো, এগুলো ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের এগুলো দেখবা যে লাস্টের দিকে তোমাদের 39, 40, 41, 42 পৃষ্ঠা, 43 পৃষ্ঠা এই কোশ্চেনগুলো আছে। তোমরা এই কোশ্চেনগুলো একটু পড়বা, তাহলে তোমরা আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। তারপরে তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, সেগুলো আমি তোমাদের ফার্দার ডিসকাস করে বুঝিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় আমরা এখানে আজকের মধ্যে শেষ করছি। আমরা নতুন একটি অধ্যায়, দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা নেক্সট ক্লাসের থেকে আমরা শুরু করব। সেখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমাদের উৎপাদনের উপকরণ, আমরা প্রথম চ্যাপ্টার পড়লাম হচ্ছে উৎপাদন নিয়ে। এরপরে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যে বিষয়টি আছে, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।